আচ্ছা, পার্ট 2 রাসায়নিক সাম্যাবস্থায় সবাই আমার সাথে সাথে টাইটেল দিয়ে দাও। তো আমরা আজকে খুব বেশি ম্যাথ করব না, আমরা আজকে শুধু বেসিক শিখবো। কালকে থেকে আমাদের ম্যাথমেটিক্স হাবি যাবে, এই জিনিসপত্রগুলো শুরু হবে আর কি। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আমরা আলোচনা করব। তো রাসায়নিক সাম্যাবস্থা যেটা, এটা জানার আগে আমাদের শুরুতে জানতে হবে উভমুখী বিক্রিয়াটা কি। ঠিক আছে, তো তোমরা কি জানো ভাইয়া উভমুখী বিক্রিয়া কি? শুরুতেই বলেছিলাম উভমুখী বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় কি চলে, একই সাথে সম্মুখমুখী বিক্রিয়াও চলে এবং কি পশ্চাৎমুখী বিক্রিয়াও চলে। মনে করো এ থেকে এ এবং বি, এ থেকে একটা বিক্রিয়া হচ্ছে বি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে একটা বিক্রিয়ক যে বিক্রিয়া করে কি বি উৎপাদ উৎপন্ন করছে। এই বিক্রিয়াটা যদি উভমুখী হয়, এট এ টাইম এ থেকে যেমন বি উৎপন্ন হবে, বি থেকেও কি হবে বলতো ভাইয়া, এ উৎপন্ন হবে। যদি এরকম হয় যে ভাইয়া একই সাথে এ থেকে কিছু পরিমাণ বি উৎপন্ন হচ্ছে এবং বি থেকে কিছু পরিমাণ এ উৎপন্ন হচ্ছে, তখন সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? সেই বিক্রিয়াকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। তাহলে বলো তো ভাইয়া, মনে করো বিক্রিয়ার একদম শুরুতে এর পরিমাণ ছিল হচ্ছে 10 মোল, সে কিছু পরিমাণ বিক্রিয়া করে বি উৎপন্ন করলো 5 মোল। ঠিক আছে, শুরুতে 10 মোল। তাহলে এখান থেকে 5 মোল বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? বি উৎপন্ন করলো হচ্ছে মনে করো 5 মোল। আরো কিছুক্ষণ পরে এই যে এর যে 5 মোল, এই 5 মোল থেকে আরো কিছু পরিমাণ বিক্রিয়া করে বি উৎপন্ন করবে না বলতো ভাইয়া? মনে করো এ থেকে 1 মোল বিক্রিয়া করে বি উৎপন্ন করলো, তখন বি এর পরিমাণ কত হবে? 6 হবে। এবং এর পরিমাণ কি হবে বলতো ভাইয়া? 4 হবে। কিন্তু এটা তো উভমুখী বিক্রিয়া, এ থেকে যেমন বি উৎপন্ন হয়েছে বি থেকেও কিছু পরিমাণ এ উৎপন্ন হবে না ভাইয়া? জি হবে। জি ভাইয়া। তাহলে এর 5 মোল ছিল, তার থেকে 1 মোল বিক্রিয়া করে 4 মোল হয়ে গেছে, বি উৎপন্ন করছে, তাহলে বি 6 মোল হয়ে গেছে। বলতো ভাইয়া বি এরও কিছু পরিমাণ এতে রূপান্তরিত হয়ে যাবে না? মনে করো বি এর হাফ মোল আবার কি এতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে বলতো বি এর হাফ মোল যদি আবার এতে রূপান্তরিত হয়ে হাফ মোল এ উৎপন্ন করে, আলটিমেটলি এ স্টেপ শেষে এর পরিমাণ কতটুকু হবে আর বি এর পরিমাণ কতটুকু হবে? এর পরিমাণ কতটুকু হবে? 4.5 মোল। আর বি এর পরিমাণ কতটুকু হবে? 5.5 মোল। তাই না ভাইয়া? বলো তো এই ভাইয়া জিনিসটা কি একটু বুঝতে পারছো? রিপিট করবেন? আচ্ছা, আমি আবার বুঝাই দিচ্ছি। দেখো আমাদের যে মানে উভমুখী বিক্রিয়া, এটা আসলে ঘটে কিভাবে। মনে করো, এটা আমি একটু উদাহরণের মাধ্যমে বলে দিই। মনে করো এটা হচ্ছে পুষ্প। ঠিক আছে, এবং এটা হচ্ছে মনে করো আমাদের দৃষ্টি। ঠিক আছে, দৃষ্টি। তারা দুইজনের মধ্যে একটা বিক্রিয়া চলতেছে, মানে বিক্রিয়াটাকে আমরা তাদের মধ্যে একটা আদান প্রদান দিয়ে তুলনা করতেছি। মনে করো পুষ্প এবং দৃষ্টির মধ্যে টাকা পয়সার আদান প্রদান চলতেছে। পুষ্প কি করে জানো? পুষ্প হচ্ছে দৃষ্টিকে কি দিল? 20 টাকা দিল। পুষ্প কি দিল? দৃষ্টিকে 20 টাকা দিল। এবং একই টাইমে দৃষ্টি কি দিল? পুষ্পকে আবার 10 টাকা দিল। এখন এই টাকা আদান প্রদানের শুরুতে পুষ্পর কাছে ছিল 100 টাকা এবং দৃষ্টির কাছে ছিল মনে করো 80 টাকা। বলো তো ভাইয়া, পুষ্প দৃষ্টিকে 20 টাকা দিল এবং দৃষ্টি পুষ্পকে 10 টাকা দিল। এই ঘটনা ঘটার পরে পুষ্পর কাছে কত টাকা থাকবে আর দৃষ্টির কাছে কত টাকা থাকবে বলো তো? 90 90। 90 90। জি ভাইয়া। 90 90 থাকবে। কিন্তু কেন? পুষ্প দৃষ্টিকে কি দিল? 20 টাকা দিল। 20 টাকা দেওয়ার পরে পুষ্পর কত হয়ে গেল? 80 টাকা হয়ে গেল। এখন 80 টাকায় কি পুষ্পর কাছে থাকবে? না ভাইয়া, তখনই কিন্তু দৃষ্টি পুষ্পকে আরো কি দিয়ে দিছে? আরো 10 টাকা দিয়ে দিছে। যদি দৃষ্টি পুষ্পকে আরো 10 টাকা দিয়ে দেয়, পুষ্পর কাছে আলটিমেটলি কত টাকা থাকবে? 90 টাকা থাকবে। এবং দৃষ্টির কাছে এখন কত টাকা থাকবে? দেখো ভাইয়া, এই পুষ্প দৃষ্টিকে 20 টাকা দেওয়ার পরে দৃষ্টির কাছে কত হয়ে গেছে? 100 হয়ে গেছে। এবং 100 পাইতে পাইতে সে পুষ্পকে আরো 10 টাকা দিয়ে দিছে না? তাহলে 10 টাকা আরো বিয়োগ হয়ে যাবে। তাহলে দৃষ্টির কাছে কত টাকা থাকবে? 90 টাকা থাকবে। তাই না? এখন দেখো তো ভাইয়া, যখন আমরা পর্যালোচনা করি যে আসলে বিক্রিয়া পরিবর্তনটা কিরকম হচ্ছে, তখন আমরা কি দেখি? বিক্রিয়া শুরুতে পুষ্পর কাছে ছিল 100 আর দৃষ্টির কাছে কি ছিল? 80 ছিল। কিছুক্ষণ পরে কি হয়ে গেছে? পুষ্পর কাছে 90 হয়ে গেছে, দৃষ্টির কাছে 90 হয়ে গেছে। এই যে ভাইয়া দুইজনের কাছে যে 90 90 হয়ে গেছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, কিভাবে দুইজনের কাছে 90 90 হয়ে গেছে, এটা কি আমরা বাইরে থেকে দেখে বলতে পারতেছি? বলতো? না ভাইয়া। আমরা কিন্তু বলতে পারতেছি না। ভিতরে কিন্তু দুইজনই দুইজনকে টাকা দিচ্ছে এবং দুইজনই দুইজনকে টাকা দেওয়ার পরে আলটিমেটলি তাদের কাছে যে লব্ধি টাকা, সেটার পরিমাণ কত হয়ে গেছে? 90 হয়ে গেছে। তো রাসায়নিক মানে উভমুখী বিক্রিয়াটাও আসলে এরকম। মনে করো বিক্রিয়ার শুরুতে, ঠিক আছে, বিক্রিয়ার শুরুতে এগুলো আমি মুছে দিই। মানে দেখো আসলে কত মজা সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়া জিনিসটা। মনে করো বিক্রিয়ার শুরুতে এর পরিমাণ ছিল হচ্ছে 10, বি এর পরিমাণ হচ্ছে 0। 1 মিনিট পরে এর পরিমাণ হয়ে গেল 8,
বি এর পরিমাণ কত হয়ে গেল? 2 হয়ে গেল। এখন এটা উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ার মানে কি এইটা যে ভাইয়া এ থেকে কেবলমাত্র 2 মোল বিক্রিয়া করে 2 মোল বি উৎপন্ন করছে? এটাই কি? না, এটা কিন্তু না। ঠিক আছে, শুধুমাত্র এ থেকে কিন্তু 2 মোল বিক্রিয়া করে বিতে রূপান্তরিত হয় নাই। এখানে কিন্তু ঘটনাটা এরকম হইতে পারে, এ থেকে 3 মোল কি বিতে রূপান্তরিত হয়েছে, এবং যে 3 মোল বিতে রূপান্তরিত হয়েছে তার মধ্যে কি আবার 1 মোল এতে রূপান্তরিত হয়ে গেছে। আলটিমেটলি যেটা বাকি আছে সেটা কি এর 1 মোল আর কি বি এর 2 মোল। তার মানে উভমুখী বিক্রিয়া কিন্তু দুইটা বিক্রিয়া সিমultaneously একই সাথে ঘটতেছে। ঠিক আছে, ঘটার পরে যে শেষ অবস্থা সেটাই কিন্তু আমরা কি দেখতেছি। ভিতরে যে তাদের মধ্যে বিক্রিয়া ঘটতেছে সেটা কি আমরা বাইরে থেকে দেখতেছি? দেখতেছি না। যেহেতু আমরা এখন উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনা হবে কি বলতো ভাইয়া, এই ভিতরের চেঞ্জ গুলা নিয়ে। ঠিক আছে, বাইরের এই চেঞ্জ গুলা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না। তাহলে দেখতেছো ভাইয়া এখানে দুইটা ঘটনা ঘটতেছে। মনে করো এই চেঞ্জটা আসলে 1 মিনিটে ঘটতেছে, 1 সেকেন্ডে ঘটতেছে মনে করো। তাহলে বলো তো এই 1 সেকেন্ডে যে এ থেকে বি তে কত মোল রূপান্তরিত হইতেছে বলো তো ভাইয়া? বা এ মোল মানে এ যে বিক্রিয়কটা সেটা কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করতেছে 1 সেকেন্ডে? বলো তো ভাইয়া কত মোল? 3 মোল। এ কিন্তু 3 3 মোল। মোল। তাহলে বলো তো এখানে এ এর বিক্রিয়ার হার কতটুকু হবে? মানে এ থেকে বি রূপান্তরের বিক্রিয়ার হার কত হবে? 3 মোল পার সেকেন্ড হবে, তাই না? আবার দেখো তো ভাইয়া এই যে 1 সেকেন্ড গেল, 1 সেকেন্ডে বি থেকে এ কতটুকু উৎপন্ন হলো? 1 মোল উৎপন্ন হলো, এবং এটা কি 1 সেকেন্ড। তাহলে বি থেকে এ রূপান্তরের যে বিক্রিয়াটা ওই বিক্রিয়ার হার কতটুকু হবে? 1 মোল পার সেকেন্ড হবে। এখন দেখো এখানে কিন্তু আমরা দুইটা বিক্রিয়া পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কয়টা বিক্রিয়া পাচ্ছি? দুইটা বিক্রিয়া। একটা হচ্ছে কি এ থেকে বি তে রূপান্তরিত হওয়ার বিক্রিয়া, যেটাকে আমরা কি বলতেছি? সম্মুখমুখী বিক্রিয়া বলতেছি। আবার আরো একটা বিক্রিয়া পাচ্ছি যেটা কি বি থেকে এ তে রূপান্তরিত হওয়ার বিক্রিয়া, যেটাকে আমরা কি বলতেছি বলতো ভাইয়া? পশ্চাৎমুখী বিক্রিয়া। বলতো ভাইয়া এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার কতটুকু? 3 মোল পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, সরি মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং বি থেকে এ এর যে রূপান্তরের বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া সেটার হার কত? 1 মোল লিটার পার সেকেন্ড। 1 মোল পার লিটার পার সেকেন্ড। এখন বলো তো এখানে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার আমরা একটা পাচ্ছি এ থেকে বি রূপান্তরিত হওয়ার হার যেটা, আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যে একটা পাচ্ছি, এই দুইটা হার কি সমান? এখন কোনটা বেশি? কোনটা বেশি বলতো? সম্মুখমুখী বিক্রিয়ার হার হচ্ছে বেশি। যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হয় তাহলে বলতো ভাইয়া উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে না? জি ভাইয়া। কমতে থাকবে। যদি এমন হইতো যে না সম্মুখমুখী বিক্রিয়ার হার যত পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও ঠিক তত, তখন ঘটনাটা কি ঘটতো বলতো ভাইয়া? তখন বিক্রিয়ক বা উৎপাদের যে পরিবর্তনের মানে পরিবর্তনটা সেটা কিন্তু আর হইতো না। মনে করো তোমার কি, তোমার একটা অবস্থায় যে কে মাইক অন করছো? জি ভাইয়া। এই মাইক কে অন করছো বলো তো, একটু অফ করো। নয়েজ আসতেছে। আচ্ছা, মনে করো একটা অবস্থায় যে হচ্ছে এ আছে 5 মোল বা এর ঘনমাত্রা হচ্ছে 5 মোল আর বি আছে হচ্ছে 5 মোল। ঠিক আছে, এখন কি ঘটনা ঘটলো? এ থেকে বি তে 1 সেকেন্ডে রূপান্তরিত হইলো 3 মোল, এবং বি থেকে এ তে 1 সেকেন্ডে রূপান্তরিত হইলো 3 মোল। বলো তো ভাইয়া আলটিমেটলি 1 সেকেন্ড পরে আমরা এর পরিমাণ কতটুকু দেখবো আর বি এর পরিমাণ কতটুকু দেখবো? ভাইয়া 5 মোল। 5 মোলই দেখবো এবং 5 মোলই দেখবো। এও থাকবে 5 মোল, বিও থাকবে 5 মোল। এখন দেখো তো ভাইয়া এ এবং বি এর পরিমাণের কোনো চেঞ্জ হয়েছে? না ভাইয়া। কিন্তু এ থেকে ভাইয়া, বি তে রূপান্তরিত হওয়ার যে বিক্রিয়া এবং বি থেকে এ তে রূপান্তরিত হওয়ার যে বিক্রিয়া, ওই বিক্রিয়া কি ঘটছে? এই ঘটছে, বিক্রিয়া ঘটছে। বিক্রিয়া ঘটছে কিন্তু কি তাদের পরিমাণের কোনো পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় নাই? কারণ এ থেকে বি তে রূপান্তরিত হওয়ার যে বিক্রিয়ার হারটা সেটা কি বি থেকে এ তে রূপান্তরিত হওয়ার বিক্রিয়ার হারটা হচ্ছে সমান। তার মানে যখন এই দুইটা বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায় তখন কি বলতো ভাই বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণের কি কোনো চেঞ্জ হয়? হয় না। কিন্তু যখন কোন একটা রাসায়নিক বিক্রিয়া এরকম অবস্থায় পৌঁছে যায় যে ভাইয়া সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে সমান, তখন রাসায়নিক বিক্রিয়ার ওই অবস্থাটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা বলি। ঠিক আছে, এখন সাম্যাবস্থায় কিন্তু দুইটা বিক্রিয়াই চলমান, সম্মুখমুখী বিক্রিয়াও চলমান এবং কি পশ্চাৎমুখী বিক্রিয়াও চলমান। কিন্তু বলতো ভাইয়া দুইটা বিক্রিয়া চলমান হওয়া সত্ত্বেও এই যে ভাইয়া বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণের কি কোনো চেঞ্জ হয় বা তাদের ঘনমাত্রার কি কোনো চেঞ্জ হয়? চেঞ্জ কিন্তু হয় না। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা বুঝতে পারছো ভাইয়া?
জি ভাইয়া। আচ্ছা, তাহলে রাসায়নিক সাম্যাবস্থা জি কি? ভাইয়া। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে কোন একটা রাসায়নিক উভমুখী বিক্রিয়া যদি এমন একটা অবস্থায় পৌঁছে যায় যখন ওই বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে সমান হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলি? আমরা বলি ওই বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছাইছে, বা ওই অবস্থাটাকে আমরা কি বলি? রাসায়নিক সাম্যাবস্থা বলি। তাহলে ক্লিয়ার করতে পারছি রাসায়নিক সাম্যাবস্থাটা কি? জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। ওই যে যখন ওই বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ সমান সমান হয়ে যায়, তখন যে বিক্রিয়া চলমান থাকা সত্ত্বেও কি জন্য পরিবর্তন হয় না, এটা আরেকবার বলবেন? আচ্ছা শোনো 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 ভাইয়া, এটা সমান হইলেই যে পরিবর্তন হবে না এরকম না। তোমাকে আমি একটা উদাহরণ দিই, মনে করো এ থেকে, ঠিক আছে, মনে করো এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি, এটা পিডিএফ হয়তো পাবা না, বাট ইয়েতে পেয়ে যাবা। মনে করো এ এবং বি, এটা কি একটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে? এ থেকে বি উৎপন্ন হচ্ছে, আবার কি পশ্চাৎমুখী বিক্রিয়া বি থেকে এ তে রূপান্তরিত হইতেছে। তো সময় গণনার শুরুতে যখন টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড ছিল, তখন এর পরিমাণ ছিল বা এর ঘনমাত্রা ছিল 10 মোল পার লিটার, বি এর ঘনমাত্রা কত ছিল? 0 মোল পার লিটার ছিল। কেমন? মোল পার লিটার ঘনমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি। যখন আমরা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড দেখলাম, তখন আমরা এর ঘনমাত্রা কত পেলাম? 7। বি এর ঘনমাত্রা আমরা কত পেলাম? 3। ঠিক আছে। যখন টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড দেখলাম, তখন এর ঘনমাত্রা পাইলাম আমরা 5। বি এর ঘনমাত্রা কত পেলাম? 5 পাইলাম। যখন টি ইজ ইকুয়াল টু আমরা 6 সেকেন্ড পেলাম, তখন এর ঘনমাত্রা আমরা পেলাম 4। বি এর ঘনমাত্রা কত পেলাম বলো তো? পাইলাম হচ্ছে 6। যখন টি ইজ ইকুয়াল টু আমরা 8 সেকেন্ড দেখলাম, তখন আমরা এর ঘনমাত্রা পাইলাম হচ্ছে কত? 4। বি এর ঘনমাত্রা পেলাম 6। যখন আমরা টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড পেলাম, তখন এর ঘনমাত্রা পেলাম 4। বি এর ঘনমাত্রা পেলাম হচ্ছে 6। বলো তো কত সেকেন্ড পরে যে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইছে? 6 সেকেন্ড। সেকেন্ড। 6 সেকেন্ড নাকি 4 সেকেন্ড? এটা 4 নাকি এটা? সেকেন্ড। 4 আচ্ছা সেকেন্ড। আচ্ছা, কারা কারা 4 4 সেকেন্ড, সেকেন্ড। কারা কারা 4 সেকেন্ড তারা হাত তুলো। যারা যারা হাত, 6 জনের হাত উঠছে, তার মানে বেশিরভাগ মানুষ হচ্ছে 4 সেকেন্ডের পক্ষে। এখন দেখো ভাইয়া, একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায়, ঠিক আছে, মনে করো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, একটা বিক্রিয়া কি আছে? সাম্যাবস্থায় আছে। তখন 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 সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে সমান হয়ে যায়। এখন বিক্রিয়ার হার সমান হয়ে যাওয়া মানে কি? মনে করো আমার এই যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, মনে করো এটা আমার আসলে তোমাদের সেকেন্ড ইয়ারের ভাইয়াদেরও জিজ্ঞেস করবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 50% জিনিস মানুষই আনসার দিবে না, তারা সবাই 4 সেকেন্ডে আনসার দিবে। বাট কারেক্ট আনসার হচ্ছে 6 সেকেন্ড। কেন সেটা আমি বলতেছি। 6 সেকেন্ডে সেটা কি সাম্যাবস্থায় যে পৌঁছায়। বলো, মনে করো এই যে একটা রাশি মানে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। তো বিক্রিয়ার কোন একটা মুহূর্তে, ঠিক আছে, বিক্রিয়ার কোন একটা মুহূর্তে এর পরিমাণ আছে হচ্ছে 4 মোল, ঠিক আছে, এবং বি এর পরিমাণ কত মোল আছে? 6 মোল, ঠিক আছে, 6 মোল আছে। এখন এই বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় থাকে, তার মানে কি এ থেকে বি তে রূপান্তরিত হওয়ার হার মানে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে? সমান হবে। তার মানে এ থেকে যদি 2 মোল বি তে রূপান্তরিত হয়, তাহলে বি থেকে কি হবে? 2 মোল এতে রূপান্তরিত হবে। তাহলে আলটিমেটলি এ এবং বি এর যেই পরিমাণ পূর্বে ছিল, ওই পূর্বের পরিমাণের কি আমাদের আর বর্তমানে কোনো চেঞ্জ হবে? তার মানে যখনই কোনো কিছুর পরিমাণ মানে পরিবর্তিত হওয়া মানে পরিবর্তিত হওয়া বন্ধ হয়ে যাবে, তখনই আমরা কি বুঝবো? যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে, ঠিক আছে। তার মানে কি দেখো তো ভাইয়া, 6 সেকেন্ড পরে এর পরিমাণ কত? 4 মোল মানে এর হচ্ছে ঘনমাত্রা হয়েছে 4 মোল পার লিটার, বি এর ঘনমাত্রা কত হয়েছে? 6 মোল পার লিটার। দেখো তো ভাইয়া, এর পরে যে এর ঘনমাত্রা বা বি এর ঘনমাত্রা কি আর কোনো চেঞ্জ আসছে বা পরিবর্তিত হয়েছে? পরিবর্তিত কিন্তু হয় নাই। কিন্তু দেখো তো ভাইয়া, যখন 4 সেকেন্ড ছিল, তাদের এর ঘনমাত্রাও 5 মোল পার লিটার ছিল, বি এর ঘনমাত্রাও কত ছিল? 5 মোল পার লিটার ছিল। কিন্তু 4 থেকে যখন 6 গেছে, তখন এর পরিমাণ কমে গেছে না, বা বি এর পরিমাণ বেড়ে গেছে না? এই বেড়ে গেছে না? আচ্ছা বোঝাচ্ছি। যদি এইখানে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইতো, তাইলে বলো তো ভাইয়া, এর ঘনমাত্রা বা বি এর ঘনমাত্রার কি কোনো পরিবর্তন ঘটতো? পরিবর্তন কিন্তু ঘটতো না। তার মানে ওই প্রাপ্তি হার। আচ্ছা, তার মানে সাম্যাবস্থায় গেলে কিন্তু কি হয় না, আমাদের বিক্রিয়ক বা উৎপাদের যে পরিমাণ, সেটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। কিন্তু সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুইটাই কিন্তু চলতে থাকে, ঠিক আছে, দুইটা বিক্রিয়াই চলে, কিন্তু কি আমাদের
বিক্রিয়ক এবং উৎপাদের যে ঘনমাত্রা হ্রাস বা বৃদ্ধি করতেছে, এই হ্রাস বা বৃদ্ধি কিন্তু কি হয়ে গেছে, স্টেডি অবস্থায় চলে গেছে। এটা কিন্তু আর কি না, আর কিন্তু চেঞ্জ হয় না। আমি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? আমি ক্লিয়ার করছি? ফাহিম, তুমি আমাকে কোশ্চেন করবা কোনো? ভাইয়া প্রথম যে বিক্রিয়াটা দেখাইলেন, এদিকে বি উৎপন্ন হওয়ার যে 3 মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, হ্যাঁ 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 আর 1 হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। হ্যাঁ হ্যাঁ। এখন যদি জিজ্ঞেস করি যে বিক্রিয়ার হার কত, আচ্ছা, এই ক্ষেত্রে কি? হ্যাঁ, এইটা আবার তুমি বের করতে পারবে না। বিক্রিয়ার হার হইলে তোমার এটা দেখতে হবে যে আসলে টোটাল বিক্রিয়া শেষ হওয়ার পরে কি অবস্থায় আছে। মানে তুমি যদি সম্মুখমুখী, লব্ধিটা যেটা হয় ওইটাই না? লব্ধিটা হচ্ছে সমগ্র বিক্রিয়ার হার বা গড় বিক্রিয়ার হার। আবার এখানে কথা আছে, এখানে কিন্তু সম্মুখমুখী বিক্রিয়ার হারও আছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও আছে। আর লব্ধিটা কি হবে, লব্ধিটা হবে সমগ্র বিক্রিয়ার হার বা গড় বিক্রিয়ার হার। ঠিক আছে? এটা তার মানে কি, ওই তোমার যদি রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছায় তখন কিন্তু গড় বিক্রিয়ার হার যেটা, সেটা কিন্তু আবার 0 হয়ে যায়। ঠিক আছে? আর কিন্তু কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছো ভাই? এই বুঝতে পারছো? মানে সাম্যাবস্থায় পৌঁছানোর আগে আমরা কোনটা ধরবো, ওই যে 3 মোল পার লিটার পার সেকেন্ড আর পশ্চাৎমুখী এই গড় বিক্রিয়ার হারটা ধরবা, তাহলে 3 থেকে 1 গেলে কত হবে, তোমার 2 হবে। 2। ওইটা গড়টা ধরবা। এটা হচ্ছে সমগ্র বা গড় বিক্রিয়ার হার। এই ধরনের কোশ্চেন সাধারণত আসে না, যদি আসে তাহলে এটাই লিখবা। কেমন? সাধারণত এটাই আসে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার কত, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কত, এই হার হিসেবে এগুলো আসে। বাট গড় বিক্রিয়ার হারের জন্য তুমি এটা ইউজ করতে পারো, সমস্যা নেই। কেমন? ওইটাই। আচ্ছা, দৃষ্টি বলতেছে আবার বুঝাই দিতে, তো সমস্যা নেই, আবার বুঝাই দিচ্ছি, টাইম লাগলে লাগুক। ঠিক আছে? বাট এটা বুঝে ইম্পর্টেন্ট। মনে করো একটা রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাইলো। সাম্যাবস্থায় পৌঁছানোর অর্থ কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। তো মনে করো সাম্যাবস্থায় যখন পৌঁছাইছে, এর যে ঘনমাত্রা সেটা ছিল 4 মোলার এবং বি এর যে ঘনমাত্রা সেটা ছিল কত, 6 মোলার। এখন এ থেকে বি তে রূপান্তরিত হয়েছে 2 মোল। তাইলে কি হয়ে গেছে, মানে যখন সাম্যাবস্থায় পৌঁছায় তখন কি এ থেকে বিতে রূপান্তরিত হওয়ার হার এবং বি থেকে কি এতে রূপান্তরিত হওয়ার হার যেটা, সেটা সমান থাকবে। তো আমি ধরে নিলাম এ থেকে বিতে রূপান্তরিত হলো 2 মোল এবং বি থেকে কি এতে রূপান্তরিত হলো 2 মোল। তো আলটিমেটলি এ এর পরিমাণ এবং বি এর পরিমাণের কি কোনো চেঞ্জ হয়েছে সাম্যাবস্থায়? চেঞ্জ হয় না, কিন্তু কোনো চেঞ্জ হয় না। কেন? কারণ সেটা সাম্যাবস্থায় আছে। তার মানে সাম্যাবস্থায় গেলে কিন্তু ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? বিক্রিয়ক বা উৎপাদের। এখন দেখো তো ভাইয়া, যখন আমরা দেখতেছি ঘনমাত্রা কি সমান হতে হবে না? না ভাইয়া, না 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 না, ঘনমাত্রা সমান হইতে হবে এটা কে বলছে? ঘনমাত্রা সমান হইতে হবে না ভাইয়া, অপরিবর্তিত, হ্যাঁ, হার সমান হইতে হবে, বিক্রিয়ার হার সমান হইতে হবে। ঘনমাত্রা কখনোই সমান হইতে হয় না, এটা এটা ভুয়া কথা। ঠিক আছে? এটা ভুয়া কথা। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু দেখবা যে কে কে উল্টাপাল্টা বলতেছে। ঠিক আছে? তো তাদের বেসিকটা ঠিক করে দিবা, দেখবা তোমার বেসিকে ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো দেখো এখানে 4 সেকেন্ড পরে যে দেখো এ এবং বি এর ঘনমাত্রা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এর ঘনমাত্রা 5 মোল পার লিটার হয়ে গেছে, বি এর ঘনমাত্রা 5 মোল পার লিটার হয়ে গেছে। তো এটা দেখে উৎসুক জনতা বলবে না 4 সেকেন্ড পরে হচ্ছে কি বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। কিন্তু যখনই এই উৎসুক জনতা এটা বলবে, তখনই বুঝে নিবা কি এই উৎসুক জনতা আসলে কি নির্বোধ, মূর্খ। ঠিক আছে? কারণ কি, দেখো ভাইয়া, এই 4 সেকেন্ড পরে যে 4 সেকেন্ডের পরে যখন 6 সেকেন্ডে চলে যায়, তখন কি হয়ে যায়, এর ঘনমাত্রা হ্রাস পেয়ে 4 মোল পার লিটার হয়ে যায়, আর বি এর ঘনমাত্রা বেড়ে কত হয়ে যায়, 6 মোল পার লিটার হয়ে যায়। এখন বিক্রিয়া যদি সাম্যাবস্থায় পৌঁছাইতো, তাইলে বলতো ভাইয়া বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার কি কোনো পরিবর্তন হইতো? হইতো না। যেহেতু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে, তার মানে কি এই 4 সেকেন্ড পরে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় নাই, তাই না? এখন দেখো 6 সেকেন্ড পরে যে এর ঘনমাত্রা হয়েছে 4 মোলার এবং বি এর ঘনমাত্রা হয়েছে 6 মোলার। এখন দেখো তারপরে 8 সেকেন্ড পরে দেখলাম ঘনমাত্রা আগের মতোই আছে, 10 সেকেন্ড পরে দেখলাম, তাইলে কি ঘনমাত্রা আগের মতোই আছে। তার মানে কি এই 6 সেকেন্ডে যে ঘনমাত্রাটা প্রাপ্ত হয়েছে, ওইটা কি পরবর্তীতে যে আর কোনো পরিবর্তন হয় নাই। তার মানে কি রাসায়নিক বিক্রিয়া যেটা, সেটা কি সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। তাই না ভাই? বলো তো জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে চলো আমরা গ্রাফ লিখে ফেলি। ঠিক আছে? গ্রাফ লিখে ফেলি। তাহলে প্রথম যে গ্রাফটা লিখবো সেটা হচ্ছে বিক্রিয়ার হার বনাম সময়। ঠিক আছে? বিক্রিয়ার হার বনাম সময় লেখো চিত্র। সবাই লেখো বিক্রিয়ার হার বনাম, ভাইয়া তাহলে সাম্যাবস্থায় বিক্রিয়ার হার পরিবর্তন হয় না? বিক্রিয়ার হার দুইটার ক্ষেত্রে সেম থাকে। ঠিক আছে? দুইটার ক্ষেত্রে সেম থাকে। ইভেন বিক্রিয়ার হারও পরিবর্তন হইতে পারে, বাট সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। ঠিক আছে? এটা গ্রাফিক্যালি আমি দেখাইতেছি, সমস্যা নেই। ভাইয়া ওয়েট করো। বিক্রিয়ার হার বনাম সময় লেখা চিত্র। এই গোলাবানা, ঠিক আছে? গোলাবানা অনেক বেসিক একটা আইডিয়া। আমি একটু চা খাই। আমি চা খাইলে আশা করি তোমাদের কারো আপত্তি হবে না।
আচ্ছা দেখো, আচ্ছা তো বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্র। তো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর, আচ্ছা যখনই এরকম একটা লেখচিত্রের নাম দেয়া থাকে যেটার শুরুতে থাকে একটা জিনিস, শেষে থাকে একটা জিনিস, ঠিক আছে, যেমন এখানে শুরুতে আছে বিক্রিয়ার হার এবং শেষে আছে সময়, বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কাকে বসাবো? বলো তো সময়। ওয়াই অ্যাক্সিস বরাবর বিক্রিয়ার হার। বিক্রিয়ার আচ্ছা, হার। যখন বনামের আগে যেটা থাকে সেটা বসাই আমরা কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং পরেরটাকে আমরা কোথায় বসাই? এক্স অ্যাক্সিস। সব সময় এটা মাথায় রাখবা। তাহলে এই বরাবর আমাদের কি হবে? বিক্রিয়ার হার, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতেছি। আবার এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে সময় টি, ঠিক আছে। এখন বলো তো, মনে করো এখানে আমরা সম্মুখমুখী বিক্রিয়ার হার নিলাম, ঠিক আছে। তো তোমরা জানো সম্মুখমুখী বিক্রিয়ার হার যেটা, সেটা কি শুরুতে অনেক বেশি থাকে, কারণ ঘনমাত্রা অনেক বেশি হয়। তাহলে যত সামনের দিকে আগাবে বিক্রিয়ার হার তত কমে যাবে না, কারণ কি বিক্রিয়কের ঘনমাত্রা তত হ্রাস পাইতেছে। তার মানে কি আস্তে আস্তে কি বলতো ভাইয়া, বিক্রিয়কের মানে সম্মুখমুখী বিক্রিয়ার যে বিক্রিয়ার হার সেটা কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে এক সময় কি হবে? এক সময় এরকম হলো। তাহলে বলো তো ভাইয়া, পশ্চাৎ, এটা হচ্ছে কার? এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। আমি সম্মুখমুখী বিক্রিয়ার হারের একটা নাম দিয়ে দিই, ঠিক আছে। সম্মুখমুখী বিক্রিয়ার হারের আমি নাম দিলাম হচ্ছে আর ফরওয়ার্ড, ঠিক আছে। কি দিলাম? সম্মুখমুখী বিক্রিয়ার হার। আচ্ছা, এটা আমি আর না দিই। তো সম্মুখমুখী বিক্রিয়ার হার যেটা, সেটাকে আমি আর এফ দিয়ে প্রকাশ করলাম, যেটাকে আমরা বুঝাইতেছি আর ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য বিক্রিয়ার হার। এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের জন্য আমরা ইন্ডিকেট করলাম আরবি দিয়ে, যেটাকে আমরা ব্যাকওয়ার্ড বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে বলো তো এখানে আর এফ এর মান যেটা, ঠিক আছে, আর এফ এর মান যেটা, সেটা বাড়বে নাকি কমবে আস্তে আস্তে? কমবে আস্তে আস্তে। কমবে, কারণ শুরুতে বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি থাকে আর ঘনমাত্রার উপরে কিন্তু অনেক ডিপেন্ডেন্ট। ঘনমাত্রা যত কমবে হার তত কমবে, ঠিক আছে। অনেকটা সমানুপাতিক হারে রিলেটেড, এক্স্যাক্টলি সমানুপাতিক না, এখানে আবার ক্রমের ব্যাপার স্যাপার চলে আসে। তো আর এফ এর মান কি হবে? আস্তে আস্তে কমতেছে। আবার বলো তো ভাইয়া, আর বি এর মান কি হবে? আর বি এর মান আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে বাড়বে। জিরো বাড়তে থেকে বাড়তে একটা পয়েন্টে যে এই দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে না? সমান হয়ে যাবে। এই যে সমান হয়ে এই যে চলতে থাকলো। তাহলে বলো তো এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইছে কোথায়? এই সাম্যাবস্থায় পৌঁছাইছে কোথায়? বলো কোন পয়েন্টে এই বিক্রিয়া? সবুজ বিন্দুতে। এই পয়েন্টে কি সাম্যাবস্থায় পৌঁছাইছে। কেন বলো তো ভাইয়া? এই পয়েন্টে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ এর মান পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর বি এর মানের সমান। তার মানে যেই পয়েন্টে যে আর এফ ইজ ইকুয়াল টু আর বি হবে, সেই পয়েন্টেই কি হবে? আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে। মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যে পয়েন্টে সমান হবে, সেই পয়েন্টে কি হবে? আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে। তার মানে এই পয়েন্টে কি হবে? বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইলো। তার মানে কি আমাদের বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্র এরকম হবে না? বলতো ভাইয়া, হ্যাঁ এরকম হবে না? এই লেখচিত্রটা বুঝো নাই কে? একটু বলো ভাইয়া, গ্রাফটা আবার একটু বলবেন? বলতেছি। মনে করো আমাদের যে সম্মুখমুখী বিক্রিয়ার হার যেটা, সেটা কি আস্তে আস্তে কমে, কারণ কি বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে। তো এটা কমতে কমতে কি এভাবে চলে গেল। এবং এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যেটা আরবি, ঠিক আছে, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। মানে কি এখানে বি থেকে এ উৎপন্ন হইতেছে। আবার এটা কি সম্মুখমুখী বিক্রিয়ার হার, তার মানে কি এখানে এ থেকে বি উৎপন্ন হইতেছে। তো এ থেকে বি উৎপন্ন হওয়ার যে হার, সেটা কি, সেটার জন্য আমরা পরিবর্তনটা দেখলাম এরকম, এবং বি থেকে এ উৎপন্ন হওয়ার জন্য আমরা পরিবর্তনটা দেখলাম এরকম। এখন পরিবর্তনটা দেখার সময় আমরা দেখলাম যে বিক্রিয়ার হার যেহেতু আমরা নিচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর, তো বিক্রিয়ার হার কোন পয়েন্টে যে দুইটা বিক্রিয়ার জন্য সমান হয়ে যায়? এই পয়েন্টে যে না? এই পয়েন্টে কি আর এফ ইজ ইকুয়াল টু আর বি না? জি ভাইয়া। তো যেই পয়েন্টে আর এফ ইজ ইকুয়াল টু আর বি হয়, তার মানে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হয়, সেই পয়েন্টে কি বিক্রিয়া সাম্যাবস্থায় চলে যাবে না? হ্যাঁ জি ভাইয়া। যেই পয়েন্টে, হ্যাঁ যেই পয়েন্টে দুইটা বিক্রিয়ার হার সমান হবে, সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী, সেই পয়েন্টে কি হবে বলতো? বিক্রিয়াটা কিন্তু সাম্যাবস্থা প্রাপ্ত হবে। এখন দেখো ভাইয়া, তোমাকে কি বলছে? সাম্যাবস্থা অর্জনের জন্য সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ এর মান পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর বি এর মানের সমান হইতে হবে। কখনো কি এটা বলছে যে ভাইয়া আর এফ এবং আর বি এর মান পরিবর্তন হইতে পারবে না? এটা কি বলছে? হ্যাঁ, পরিবর্তন কিন্তু হইতে পারবে, বাট সমান হইতে হবে। মনে করো আমি এটা আরেকটা গ্রাফ দিয়ে দেখাই। মনে করো এরকম একটা গ্রাফ আছে, দেখো কত মজা। এরকম একটা গ্রাফ আছে, চাইলে অনেক ভাবে পেঁচানো যায়, বুঝছো? তো এই বরাবর আমরা রাখলাম আর, এই বরাবর রাখলাম হচ্ছে টাইম, ঠিক আছে। তো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য হারটা পরিবর্তন হইতেছে এরকম ভাবে, ঠিক আছে, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য
8টা পরিবর্তন হইতেছে মনে করো এইভাবে, এই পয়েন্টে চলে গেল। এখন এই পয়েন্টে কি হয়েছে, RF = RB হয়েছে, তারপরে গ্রাফটা এরকম হয়ে গেলে কি আমাদের কোনো সমস্যা আছে বলো তো ভাইয়া? না তার মানে কি, কেন সমস্যা নাই আমি বলি, এই পয়েন্টে RF = কি RB, তার মানে এই পয়েন্টে বিক্রিয়ার হারটা কি আছে, বিক্রিয়াটা কি আছে, সাম্যাবস্থায় আছে। বলো তো ভাইয়া এই পয়েন্টে কি RF = RB না? জি ভাইয়া। তাহলে এই পয়েন্টেও কি বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে না? জি ভাইয়া। তার মানে RF = RB হইলেই কিন্তু আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকতেছে। আমাদের কিন্তু ওই RF এর মান বা RB এর মান পরিবর্তন হইতেছে কিনা এটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? RF এবং RB এর মান যদি সমান হয় তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া বলো। সেকেন্ড গ্রাফটা যে আপনি মানে রেখাটা দিলেন, এখানে তো আর বি এর মানও বাড়তেছে আর এফ হ্যাঁ এর মানও বাড়তেই পারে, সমস্যা নেই। তুমি প্রভাবক দিয়ে দুইটার হার বাড়াই দিলা, পারো না? আচ্ছা হ্যাঁ। বাড়াই দিলা প্রভাবক দিয়ে, ঠিক আছে? তো প্রভাবক যখন অ্যাড করো তখন কিন্তু এই সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যেটা, এটা সিমultaneously বাড়ে, ঠিক আছে? শুধুমাত্র যে সম্মুখমুখী বা পশ্চাৎমুখী যে কোনো একটা বাড়ে এরকম না, প্রভাবকের ভাইয়া, কাজ হচ্ছে তাহলে- দুইটাকে বাড়ানো। হ্যাঁ বলো ভাইয়া। তাহলে কি কোন একটা প্রভাবকের কারণে সম্মুখমুখী পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটাই বাড়ে, কিন্তু প্রেসার আর টেম্পারেচারের কারণে মনে হয় যে হ্যাঁ ওইটার জন্য লাসেতিলিয়ান নীতি আছে ভাইয়া, এটা আমরা পড়বো, সমস্যা নেই। লাসেতিলিয়ানের নীতি পড়ছো না তোমরা 9-10-এ? হ্যাঁ হ্যাঁ কোন একটা বিক্রিয়ার সাম্যাবস্থায়, ঠিক আছে, কোন একটি নিয়ামক পরিবর্তন হলে এর প্রভাব এমন ভাবে পরিবর্তিত হয় যেন কি হয়, মূল ঘটনা সাম্যের প্রশমিত অবস্থা হয়, সাম্যের অবস্থা প্রশমিত। প্রশমিত হয়, ঠিক আছে? তো এটা আমরা পড়বো, সমস্যা নেই ভাইয়া, সাম্যাবস্থা যেহেতু পড়াচ্ছি ওগুলো আমরা পড়বো ভাইয়া, সমস্যা নাই। তাহলে বলো তো বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্র যেটা, সেটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে চলো আমরা আরো একটা লেখচিত্র নিয়ে পড়াশোনা করি। এবার আমরা পড়বো ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র। সাম্যাবস্থার জন্য ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র। লিখে ফেলো, ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র। এই লেখচিত্রগুলা কিন্তু 2 নাম্বারের জন্য মাঝে মাঝেই আসে, ঠিক আছে? তো এগুলো একটু ভালোভাবে শিখে লাগবে। আর শোনো, আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক পড়তেছি, তোমরা আসলে বুঝতেছো কিনা আমি জানি না। যারা টেস্ট পেপার ঘাটো তারা অলরেডি দেখে ফেলছো আমরা যে আর্হেনিয়াসের সমীকরণ পড়ছি, ঢালের বিষয় আসে পড়ছি, এগুলা থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে। যারা টেস্ট পেপারে একটু চোখ বুলাইছো, ঠিক আছে, তারা কিন্তু অলরেডি দেখে ফেলছে এখান থেকে কি পরিমাণ কোয়েশ্চেন আসছে। অনুরূপ ভাবে সাম্যাবস্থা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন যে কোনো পরীক্ষায় আসে। তো এই জন্য এই টপিকগুলো তোমাদের খুবই গুরুত্ব সহকারে পড়া লাগবে। অ্যাটলিস্ট 4 নাম্বার চ্যাপ্টারে কোনো ফাঁকি ঝুঁকি করা চলবে না প্রথম পত্রে, কেমন? বাকিগুলা যদি ফাঁকি ঝুঁকি করো হলে তোমরা কভার করতে পারবো। 4 নাম্বার চ্যাপ্টার যেটা, এটা খুবই বেসিক চ্যাপ্টার, এটা বেসিক থেকে বোঝা লাগবে, যেহেতু এটা অনেক বেশি ম্যাথমেটিক্যাল। এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেকটা ফিজিক্সের মতো, কেমন? আমরা বেসিক বুঝে বুঝে ম্যাথ করি। ফিজিক্সে এরকম করো না যে প্রথমে বেসিক বুঝো কাকে বলে, তারপরে কি এগুলা লেখচিত্র দেখো, তারপরে কি করো, ম্যাথ করো। ফিজিক্সে তো ম্যাথ ছাড়া কিছু আসে না, বেশিরভাগই ম্যাথ আসে, তো তারপরে হচ্ছে ম্যাথ করো। তো এই চ্যাপ্টার গুলা কিন্তু কি 4 নাম্বার চ্যাপ্টার যেটা, সেটা কিন্তু এরকমই। আমরা প্রথমে বেসিক বুঝবো, তারপরে লেখচিত্র হাবিজাবি যা দেখা যায় দেখবো, তারপরে কিন্তু ধুমাইয়ে ম্যাথ করবো, যত বেশি ম্যাথ করা যায়। ঘোষ স্যারের বইতে প্রচুর ম্যাথ আছে, ঠিক আছে? তো ঘোষ স্যারের বইটা ম্যাথের জন্য ভালো আর কি, চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র। তাহলে বলো তো এখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে বসাবো? ঘনমাত্রা। অবশ্যই ঘনমাত্রা। ঘনমাত্রা, এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাবো সময়। তো আমি 3টা গ্রাফ লিখি, এটা হচ্ছে একটা গ্রাফ, তো এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রাফ। দুঃখটাকে জড়িয়ে ছবি ছেড়েছে পারি আমি। আচ্ছা দেখো, তো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে রাখবো? ঘনমাত্রা রাখবো। তো ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? কনসেন্ট্রেশন, যেহেতু সি দিয়ে প্রকাশ করি, কেমন? এবং এই সাইড বরাবর আমরা রাখলাম সময়, ঠিক আছে? আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সময়। তো প্রথমে আমরা বিক্রিয়কের জন্য দেখি, মনে করি বিক্রিয়াটা হচ্ছে এরকম এ বি। তো এখানে সম্মুখমুখী বিক্রিয়ার জন্য আমরা একটু কনসিডার করি। তো দেখো তো ভাইয়া, এখানে ঘনমাত্রাগুলো চেঞ্জ হবে কিভাবে? একদম বিক্রিয়ার শুরুতে নিঃসন্দেহে এর পরিমাণ বেশি থাকবে এবং বি এর পরিমাণ খুব কম থাকবে। আস্তে আস্তে কি বলতো ভাই, এর পরিমাণ কমতে থাকবে এবং বি এর পরিমাণ বাড়তে থাকবে। তাহলে এর পরিমাণ কি হবে বলতো ভাইয়া? আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। কমতে কমতে যখন সাম্যাবস্থায় পৌঁছায় যাবে তখন কি ভাইয়া বলতো এর পরিমাণ আর কমবে না ভাইয়া। সাম্যাবস্থায় ভাইয়া। কিন্তু এর পরিমাণ আর কমবে না, একদম ফিক্সড হয়ে যাবে। আবার বলতো ভাইয়া বি এর পরিমাণ কি হবে?
আস্তে আস্তে বাড়বে। বাড়বে বাড়তে থাকবে। বাড়বে বাড়বে। তো বাড়তে বাড়তে মনে করো এই পয়েন্টে গেল, তো বলো তো সাম্যাবস্থায় যে বি এর পরিমাণ কি আর বাড়বে? না ভাইয়া। পারবে না, তাহলে সেটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে বলো তো এই যে গ্রাফটা লিখলাম, এই বিক্রিয়া সাম্যাবস্থা উপনীত হয়েছে কোন জায়গায়? ওই বিন্দুতে। এই বিন্দুতে কিন্তু সাম্যাবস্থা উপনীত হয়েছে। তাহলে বলো তো সাম্যাবস্থা উপনীত হইলে হচ্ছে এই বিন্দুতে, আমাদের কোনো সমস্যা নাই। বাট এখানে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? সাম্যাবস্থা অর্জনের পরে দেখো তো ভাইয়া, এটা যদি বিক্রিয়ক হয় এবং এটা যদি উৎপাদ হয়, উ দিয়ে প্রকাশ করলাম উৎপাদকে, বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা যেটা, সেটা কি হয়ে গেছে? সাম্যাবস্থায় সমান হয়ে গেছে। তো সব সময় কি এরকম ঘটবে যে ভাইয়া বিক্রিয়ক এবং উৎপাদের যে ঘনমাত্রা সেটা সাম্যাবস্থায় সমান হবে? সবসময় কি এরকম হবে গ্রাফটা? না না। ভাইয়া। না তাদের ভাইয়া ঘনমাত্রা কিন্তু পরিবর্তন হতে পারে। তো গ্রাফটা আরো কিরকম হতে পারে সেটাও দেখাই। দেখো ভাইয়া বিক্রিয়কের যে ঘনমাত্রা সেটা কি কমতে কমতে এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং কমতে কমতে এরকম হওয়ার পরে মনে করো এই পয়েন্ট যেটা, এই পয়েন্টে সে কি করলো? সাম্যাবস্থায় উপনীত হলো। ভাইয়া ফার্স্ট গ্রাফটা আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, দেখো তো এখানে কি উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা আমরা নিচ্ছি। তো বিক্রিয়কের ঘনমাত্রাকে আমরা উপরের নীল গ্রাফটা দিয়ে বুঝাচ্ছি এবং উৎপাদের ঘনমাত্রা দিয়ে আমরা কি মানে বি এর ঘনমাত্রা যেটা, সেটা আমরা এই সবুজ গ্রাফ দিয়ে বুঝাচ্ছি। তাহলে বলো তো শুরুতে কি এর ঘনমাত্রা আস্তে আস্তে কমবে, কমতে কমতে এক সময় কি এর ঘনমাত্রা হ্রাস পাবে? হ্রাস কিন্তু পাবে না, এক সময় এর ঘনমাত্রা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। কোন বিন্দুতে এর ঘনমাত্রা কনস্ট্যান্ট হবে? সেই বিন্দুতেই কনস্ট্যান্ট হবে যে বিন্দুতে কি বলতো ভাইয়া বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে যাবে। কেন? কারণ আমরা জানি সাম্যাবস্থায় বিক্রিয়ক বা উৎপাদ কোনোটারই কি হয় না, ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পয়েন্টে যে কি হয়ে গেল, আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা যেটা, সেটা কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল। আবার উৎপাদের ঘনমাত্রা কি আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় যে কি উৎপাদের ঘনমাত্রা আর বাড়বে? বাড়বে না। যখনই দেখবো যে উৎপাদের ঘনমাত্রা আর বাড়তেছে না, তখনই বুঝবো কি ওই পয়েন্টে যে আমাদের যে বিক্রিয়াটা সেটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। তো এরকম পয়েন্ট কোনটা আছে? এই পয়েন্ট। এখন এই বিক্রিয়াটা যে সাম্যাবস্থায় পৌঁছাইলো, সাম্যাবস্থায় দেখো তো ভাইয়া বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে গেছে না? ভাইয়া হ্যাঁ, কিন্তু সবসময় জি কিন্তু ভাই। হ্যাঁ সবসময় কিন্তু এরকম কেস থাকবে না যে ভাইয়া সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা সমান, ঠিক আছে? এইখানে কি হয়ে গেছে, এই গ্রাফের জন্য আমরা ধরে নিয়েছি যে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা যেটা, সেটা সাম্যাবস্থায় সমান হয়ে গেছে। তাহলে আরো কেস হইতে পারে। কি কেস হইতে পারে? এরকম একটা কেস হইতে পারে যে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে কি বলতো ভাই একটা সময় সাম্যাবস্থায় উপনীত হয়েছে, ঠিক আছে? সাম্যাবস্থায় উপনীত হলে বিক্রিয়কের ঘনমাত্রা আর কমবে? কমবে না। আবার দেখো এরকম হইতে পারে না যে ভাইয়া উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, বাড়তে বাড়তে কি হবে বলতো ভাইয়া? বাড়তে বাড়তে একটা সময় যে কি উৎপাদের ঘনমাত্রা যেটা, সেটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে কি বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে। এখন কোন পয়েন্টে বলতো ভাইয়া? কোন পয়েন্টে? এই পয়েন্টে না? বলতো ভাইয়া এই পয়েন্টে। তো এখানে দেখো ভাইয়া, এখানেও কি এই যে এটা মনে করো বিক্রিয়ক, এটা মনে করো উৎপাদ। তাহলে উৎপাদের ঘনমাত্রা কি বলতো ভাই? একটা সময় কি আর পরিবর্তন হচ্ছে না। আবার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যেটা, সে কি একটা সময় দেখতেছো আর কোনো পরিবর্তন হইতেছে না। আবার উৎপাদের ঘনমাত্রাও কি একটা সময় দেখতেছো আর কোনো পরিবর্তন হইতেছে না। যখনই তাদের ঘনমাত্রার পরিবর্তনটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে, আর কোনো পরিবর্তন হইতেছে না, তখনই ধরে নেব কি বিক্রিয়াটা কোন অবস্থায় পৌঁছাইছে? সাম্যাবস্থায় পৌঁছাইছে। এখন সাম্যাবস্থায় পৌঁছানোর মানেই কি বলতো ভাইয়া? তারা বিক্রিয়া করতেছে না, তারা কিন্তু বিক্রিয়া করতেছে, ঠিক আছে? আচ্ছা, বাট বিক্রিয়ার যে আউটকাম সেটা কিন্তু শূন্য, ঠিক আছে? আউটকাম কিন্তু শূন্য, তাদের ঘনমাত্রা কিন্তু change ভাই হচ্ছে। এটা আবার একটু রিপিট করেন। আচ্ছা দেখো তো এখানে কি হইতেছে, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পাইতেছে, হ্রাস পাইতে পাইতে কত হয়ে গেছে? অনেক কমে গেছে। এবং একটা সময় যে কি হইতেছে, একটা সময় যে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা যেটা, সেটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তো বিক্রিয়কের ঘনমাত্রা যে বিন্দুতে যে কনস্ট্যান্ট হবে, সেই বিন্দুতেই কি হয়ে যাবে? বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে যাবে। আবার দেখো তো ভাইয়া উৎপাদের ঘনমাত্রা কি প্রথমে বাড়তেছে, বাড়তে বাড়তে কি একটা সময় উৎপাদের ঘনমাত্রা কি হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে না? তো যেই বিন্দুতে উৎপাদের ঘনমাত্রা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেই বিন্দুতেই কি বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে। তাহলে এই গ্রাফে সাম্যাবস্থায় পৌঁছেছে কোথায় বিক্রিয়াটা বলতো ভাইয়া? এই পয়েন্টে, তাই না? এবার বুঝতে পারছো ভাইয়া? বুঝতে না পারলে বলো। জি ভাইয়া। তো এটা জি ভাইয়া বুঝতে আচ্ছা, পারছি। এটাকে আমরা এভাবে বলতে পারি। মনে করো এটা ছিল 10 মোল পার লিটার, এটা হচ্ছে 2 মোল পার লিটার, আর এটা হচ্ছে কি 8 মোল পার লিটার, ঠিক আছে? তো এটা 10 থেকে কমে কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। এবং কি উৎপাদ যেটা, সেটা কি 0 থেকে 8 হয়ে গেছে। 8 হওয়ার পরে কি দুইটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এই অবস্থায় কি সাম্যাবস্থা ক্রিয়েট হইতে পারে না? দুইটার ঘনমাত্রা কি অলওয়েজ সমান হইতে হবে? যে উৎপাদের 8 মোল হইলে 8 মোল পার লিটার হইলে বিক্রিয়কের 8 মোল পার লিটার হবে, এরকম কি হওয়া লাগবে বলো তো ভাইয়া? না। তো একটার 8 হইছে, একটার 2 হইছে, সমস্যা কি হইছে? দুইটার হার তো সমান, তাই না? হার সমান হইলে কি হবে? সাম্যাবস্থায় পৌঁছে যাবে, ঠিক আছে ভাইয়া?
কেউ কি বলতে পারবা আরেকটা গ্রাফ কি হবে? ছেদ করবে না, কি করবে না? উপর দিয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। দেখো ভাইয়া, এই বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে, সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা কি বিক্রিয়কের ঘনমাত্রার চেয়ে বেশি না? জি ভাইয়া। জি এমন ভাইয়া এমনও তো হইতে পারে সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের থেকে বেশি, হইতে পারে না? হইতে পারে। সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? দুঃখ বুকে জড়িয়ে ধরে। আচ্ছা দেখো, এগুলো কিন্তু অনেক মজার টপিক, যারা বুঝতে পারো, ঠিক আছে? বলো তো, এই বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছেছে কোন পয়েন্টে? যে পয়েন্টে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন এবং উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন হওয়া বন্ধ হয়ে গেছে। তো এটা মনে করে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। বলো তো কোন পয়েন্টে? এই যে এই পয়েন্টে এবং কি এই পয়েন্টে। তার মানে কি এই পয়েন্ট যেটা, এই পয়েন্টে কি হইতেছে? বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে, ঠিক আছে? এই পয়েন্টে কি বিক্রিয়কের ঘনমাত্রারও কোনো পরিবর্তন হইতেছে না, উৎপাদের ঘনমাত্রারও কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে বলো তো, কোন একটা বিক্রিয়ার, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ণয়ের জন্য গ্রাফ কয় রকমের হইতে পারে? ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র কয় রকমের হইতে পারে? 3 রকমের হইতে পারে। প্রথম, হ্যাঁ, প্রথম কেসে সাম্যাবস্থায় কি বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা কি সমান। দ্বিতীয় কেসে কি বলতো ভাইয়া? বিক্রিয়কের ঘনমাত্রা যেটা, সেটা কি উৎপাদের ঘনমাত্রা অপেক্ষা কম সাম্যাবস্থায়। আবার থার্ড কেসে কি বলতো ভাইয়া? আমাদের যে বিক্রিয়কের ঘনমাত্রা সাম্যাবস্থায়, সেটা কি উৎপাদের ঘনমাত্রা অপেক্ষা বেশি। তো সাম্যাবস্থায় কিন্তু এই 3 ধরনের কেসই ঘটতে পারে, ঠিক আছে? এটা যদি বুঝতে পারো, সাম্যাবস্থা তোমরা বুঝে গেছো। সেকেন্ড আরেকবার একটু বলবেন, তখন আমাকে একটু লিভ দিতে হয়েছে। সেকেন্ড কোনটা? এই যে মাঝখানে যে, আচ্ছা, এটা হচ্ছে দেখো, ওই বিক্রিয়া মানে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পেয়ে একসময় কনস্ট্যান্ট হয়ে গেছে, উৎপাদের ঘনমাত্রা কি বাড়তে বাড়তে একসময় কি কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে? তো যখন কনস্ট্যান্ট হয়েছে সেই বিন্দুতেই কি বলতো ভাই সাম্যাবস্থায় পৌঁছাইছে না? জি ভাইয়া। তো যখন কিন্তু ভাইয়া উপরেরটা কিভাবে উৎপাদ হইলো? উপরেরটা উৎপাদ, এই যে এখান থেকে আস্তে আস্তে উৎপাদ উৎপন্ন হইতেছে, এই যে 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে। তো সাম্যাবস্থায় কি বলতো ভাইয়া? মানে মনে করো এটার ঘনমাত্রা হচ্ছে 2 মোল পার লিটার, এটার ঘনমাত্রা হচ্ছে 8 মোল পার লিটার। এরকম অবস্থায় কি বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাইতে পারে না? পারে না? জি ভাইয়া। পারে, কিন্তু যদি সাম্যাবস্থায় পৌঁছায় তাহলে বিক্রিয়ার হার দুইটা সমান হবে, বাট তাদের পরিমাণ তো কম বেশি হইতে পারে, তাই না? পরিমাণ কিন্তু কম বেশি হইতে পারে। হ্যাঁ, ভাই এর থেকে বি কিভাবে বেশি হয়েছে এটা একটু বুঝাই দেন। আচ্ছা, হইতে পারে তো। আচ্ছা, এ থেকে বি কিভাবে বেশি হয়েছে মনে করো? না না, গ্রাফ অনুযায়ী ভাইয়া। এই যে সাম্যাবস্থায় দেখো, এই যে সাম্যাবস্থায় দেখো, এটা কি? এটা হচ্ছে এ এর ঘনমাত্রা না, এটা বিক্রিয়ক। আর এটা কি? বি এর ঘনমাত্রা না? তো দেখো কার ঘনমাত্রা বেশি বলো ভাইয়া সাম্যাবস্থায়? 3 নাম্বারটা একটু উদাহরণের মাধ্যমে বুঝাই দেন। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে পুষ্প, ঠিক আছে? যেহেতু পুষ্প ইয়ে করছো, এটা মনে করো হচ্ছে তুর্য, ঠিক আছে? তো আচ্ছা, এই উদাহরণ দিব না। মনে করো এটা হচ্ছে একটা ছেলে। ভালো ছিল তো ভাইয়া। না, এটা দিব না। হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, মনে করো এটা হচ্ছে মনা, এটা হচ্ছে মনি, ঠিক আছে? ভাইয়া ব্যাপার না, ভাইয়াই তো হয় না। ভাইয়া না, দেখো কেন করি না, একটু করে বুঝবা কেন করি। মনার কাছে 100 টাকা আছে, ঠিক আছে? এবং মনা কি করে এই টাকার মধ্যে কিছু কিছু টাকা মনিকে দেয়, ঠিক আছে? কিছু কিছু টাকা মনিকে দেয়। তো মনা কি করলো? প্রথমে 20 টাকা মনিকে দিয়ে দিল। তাহলে মনার কাছে কত টাকা থাকবে বলো তো ভাইয়া? 80 টাকা। 80 টাকা। মনির কাছে কত থাকবে? 20 টাকা থাকবে, ঠিক আছে? পরের দিন মনামণিকে আরো কি দিল? মনামণিকে আরো 30 টাকা দিল। মনি মনাকে আরো কি দিল? ওই 30 টাকা থেকে 10 টাকার বাদাম খাইতে দিল, ঠিক আছে? মানে মনা হচ্ছে প্রত্যেকদিন মনিরে ফুচকা টুচকা এসব খাওয়ায়, বিনিময়ে মনি মনে করো মনাকে বাদাম খাওয়ায় বা এই জিনিসপত্র খাওয়ায়, ঠিক আছে? তাদের মধ্যে সম্পর্কটা কি, এটা তোমরা এতক্ষণে বুঝে গেছো, ঠিক আছে? তো মনা কি করলো? মনিকে 30 টাকা দিল, ঠিক আছে? মনি 30 টাকার মধ্যে 10 টাকা দিয়ে মনাকে কি করে দিল? বাদাম খাওয়াই দিল। তাইলে মনার কাছে কত টাকা থাকবে? 60 টাকা দিল, টাকা এখনো খায় নাই। তাহলে মনির কাছে কত টাকা থাকবে? 40 টাকা, ঠিক আছে? আবার পরের দিন মনা কি করলো? মনিকে 50 টাকা দিল। আর মনাকে কি দিল? 10 টাকা দিল বাদাম খাওয়ার জন্য। তাহলে বলো তো মনার কাছে কত টাকা থাকবে?
20 টাকা। আর মনির কাছে কত টাকা থাকবে? 80 টাকা। এরপরে মনা তো কোথায় পড়ে গেল? টাকার ক্রাইসিসে পড়ে গেল না? এই মনা টাকার ক্রাইসিসে পড়ে গেছে না? জি ভাইয়া। এখন মনা দেখলো যে মনিকে আর বাদামের টাকা দেওয়া ছাড়া কোনো টাকা দেওয়ার সম্ভব না। তো মনা কি করলো? মনিকে 10 টাকা বাদাম খাওয়ার জন্য দিচ্ছে। মনিও কি করছে? মনাকে 10 টাকা মানে বাদাম খাওয়ার জন্য দিচ্ছে। এখন মনা মনিকে 10 টাকা বাদাম খাওয়ার জন্য দিচ্ছে, মনি আবার কি মনাকে 10 টাকা বাদাম খাওয়ার জন্য দিচ্ছে। আলটিমেটলি তাদের টাকা পরিমাণ কি আর বাড়বে বা কমবে? না ভাইয়া। না এখন ভাইয়া দেখো তো, তাহলে তার মানে কি আমরা বলতে পারি না যে ভাই এই টাকা আদান প্রদানের যে বিক্রিয়াটা সেইটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে? ইংলিশ। জি ভাইয়া। বাট আলটিমেটলি মনির কাছে যে টাকা সেটা কি মনার থেকে বেড়ে গেছে না? জি ভাইয়া। বেড়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদ বাড়লো আর কি। আর যদি বিক্রিয়কটা বাড়ে, আবার কেস কিন্তু এরকম হইতে পারে। ঠিক আছে, কেস কিন্তু এরকম হইতে পারে যে মনা মনিকে 100 টাকা ছিল, তার মধ্যে কি 20 টাকা দিল। তারপরে কি বলতো ভাইয়া, মনা মনিকে 10 টাকা দেওয়া শুরু করলো, মনি আবার কি বলতো ভাইয়া মনাকে 10 টাকা দেওয়া শুরু করলো। এখন প্রত্যেকে যদি 10 টাকা দেওয়া শুরু করে তাহলে বলতো ভাইয়া এই বিক্রিয়াটা কি এখানে সাম্যাবস্থায় পৌঁছাবে না? তো এখানে যদি সাম্যাবস্থায় পৌঁছায়, দেখো তো ভাইয়া মনার যে টাকার পরিমাণ সেটা কি মনির টাকার পরিমাণের চেয়ে বেশি না? বেশি। তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে? এটা কিন্তু 3 নাম্বার গ্রাফকে রিপ্রেজেন্ট করবে। লাস্টের আগের ঘটনাটা রিপ্রেজেন্ট করবে এই 2 নাম্বার গ্রাফটাকে, এবং পরের ঘটনাটা কাকে রিপ্রেজেন্ট করবে? 3 নাম্বার গ্রাফকে রিপ্রেজেন্ট করবে। তার মানে দুইটা কেসই কিন্তু সম্ভব সাম্যাবস্থায়। বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হতে পারে, উৎপাদের ঘনমাত্রা যেটা সেটাও বেশি হতে পারে। আশা করি বুঝতে পারছো এবার, তাই না? মনামনির ভাইয়া। ভালোবাসা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো আমরা সাম্যাবস্থা নিয়ে আমরা পড়াশোনা করে ফেললাম। এবার আমরা পড়াশোনা করবো সাম্যদ্রুবক নিয়ে। কি নিয়ে বলো তো ভাইয়া? সাম্যদ্রুবক নিয়ে। কয়টা বাজছে? আচ্ছা বেশি হয়নি। আচ্ছা তাহলে চলো আমরা সাম্যদ্রুবক নিয়ে এবার পড়াশোনা করে ফেলি। তো সবাই টাইটেল দিয়ে দাও সাম্যদ্রুবক। তো টাইটেল আমরা সাম্যদ্রুবক দিব, বাট সাম্যদ্রুবক নিয়ে আমরা আজকে পড়াশোনা করব না। সাম্যদ্রুবক নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের যে যে জিনিসপত্রগুলা প্রয়োজন সেই জিনিসপত্রগুলা নিয়ে আমরা এখন আলোচনা করবো। তাহলে টাইটেল দিয়ে দাও বড় সড়ো করে, সাম্যদ্রুবক। দিছো সবাই টাইটেল? জি ভাইয়া। আচ্ছা, সাম্যদ্রুবক নিয়ে পড়াশোনার জন্য তোমাদের প্রথম যেটা জানা লাগবে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। তো তোমরা বলো তো আদর্শ গ্যাসের সূত্রটা কি ছিল? পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি। ঠিক আছে, আদর্শ গ্যাসের সূত্র ছিল পিভি সমান এনআরটি। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ যেটা সেটা লাগবে। এটা কি ছিল? পিভি সমান এনআরটি। এখন বলো তো এটা যে কোনো আদর্শ গ্যাসের জন্য যে কোনো অবস্থায় প্রযোজ্য সূত্র না? বলো তো ভাইয়া। জি ভাইয়া। এটা কিন্তু যে কোনো আদর্শ গ্যাসের জন্য যে কোনো অবস্থায় প্রযোজ্য, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যে সূত্রটা। তোমার শর্তটা কি? তাকে আদর্শ গ্যাস হইতে হবে। আদর্শ গ্যাস হওয়ার জন্য কি? আদর্শ গ্যাসের যে গতি তত্ত্ব পড়ে আসছো তোমরা অনেকগুলা, ওই তত্ত্বগুলা মেনে চলতে হবে। ঠিক আছে, তো যদি আদর্শ গ্যাসের গতি তত্ত্ব মানে কোন একটা গ্যাস, এবং সেটা যেই গ্যাস হোক না কেন, সে কি এই সূত্রটা সবসময় মেনে চলবে। সূত্রটা কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। যেখানে পি কাকে ইন্ডিকেট করে? চাপ। গ্যাসের কি? চাপ। গ্যাসের চাপ সাধারণত আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি দ্বারা মাপি? তারা ওই পাত্রের দেয়ালে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে এটা দিয়ে, যদিও এটা অ্যাকচুয়াল না, তারপরেও কি বলতো ভাই আমরা আপাতত এটা দিয়ে পরিমাপ করি যে সে আসলে পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ দেয় সেটাই কি? গ্যাসের চাপ। ঠিক আছে, তো আয়তন কাকে ইন্ডিকেট করে? গ্যাসের আয়তন। আর গ্যাসের আয়তন মানে কি? যে পাত্রে আছে সেই পাত্রের আয়তন, তাই না ভাইয়া? গ্যাসের আয়তন মানে কি? যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের আয়তন। এন কি বলতো ভাইয়া? যেই গ্যাসটা রাখছি সেটার কত মোল আছে? গ্যাসের, হ্যাঁ ভেরি গুড, গ্যাসের মোল সংখ্যা, তাই না? আর কি বলতো ভাইয়া? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বলা হয় বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। আরো কি কি নাম আছে মনে হয় এটা, তাই না? তো আর এর মান কেউ আমাকে বলতে পারবা? আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এই আর এর আরো অনেকগুলা মান আছে যেটা আমরা কোথায় শিখবো? পরিবেশ রসায়নে শিখবো। পরিবেশ রসায়নে আমরা আর এর মান 5টা শিখবো। কয়টা শিখবো বলো তো ভাইয়া? আর এর 5টা মান শিখবো। ঠিক আছে, এবং শুধুমাত্র আসলে এই চ্যাপ্টারের জন্য আর এর আমাদের 2টা মান লাগবে। ঠিক আছে, আর এর মান জুল পার মোল পার লিটার, জুল পার মোল পার কেলভিন এই এককে যদি আমরা লিখি তাহলে আর এর মান হবে 8.314 বা 8.316, যেটা ইচ্ছে ওইটা। আর এর আরো একটা মান আছে লিটার এটিএম এককে।
ওইটা হয় 0.0821 লিটার এটিএম, জুলের জায়গায় শুধুমাত্র লিটার এটিএম আসবে, পার মোল পার কেলভিন। এই দুইটাই কি বলতো ভাইয়া আর এর মান, এখনই মাথায় মানে বসায় না এটা। তাহলে আর এর দুইটা মান কি আমাদের এই চ্যাপ্টারেই লাগবে, কোন কোন মান 8.314 জুল পার মোল পার কেলভিন, আর কি বলতো ভাই 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তার মানে যদি আমরা কখনো ওই প্রেসার টেসার এগুলা প্যাসকেলে মানে এসআই ইউনিটে ইউজ করি তখন আমরা প্রথমটা ইউজ করব। আর যদি আমরা আয়তনের একক লিটারে হিসাব করি, লিটার কিন্তু কি আয়তনের এসআই একক বলতো, লিটার কিন্তু আয়তনের এসআই একক না, বা চাপের একক যে এটিএম এটা কি এসআই একক, আন্তর্জাতিক একক একক না। যদি আমরা চাপকে এটিএম হিসাব করি এবং আয়তনকে যদি আমরা লিটারের একক হিসাব করি তখন আমাদের কি নিতে হবে, আমাদের আর এর মান যেটা সেটা কি অলওয়েজ 0.081 নিতে হবে, ঠিক আছে। আর এখানে টি মানে কি, টি মানে হচ্ছে পরম তাপমাত্রা। বলো তো পরম তাপমাত্রা মানে কি, পরম তাপমাত্রা মানে আসলে কেলভিন স্কেলে তাপমাত্রা, ঠিক আছে। কেলভিন স্কেলে তাপমাত্রাকে আমরা কি বলি, পরম তাপমাত্রা বলি বা এসআই এককে তাপমাত্রা বলি। আমি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? জি ভাইয়া। তাহলে এই সূত্রটা আমাদের লাগবে, ঠিক আছে, এই সূত্রটা আমাদের লাগবে, ঠিক আছে। তো এখানে আর এর যে দুইটা মান, এই দুইটা মানের মধ্যে পার্থক্য তোমরা করতে পারবা? দেখি, আচ্ছা চলো আমি একটা এক্সাম্পল দিই, যারা অলরেডি পরিমাণগত রসায়ন করে ফেলছো তারা করতে পারবে আমি জানি। অনেক আগে আমি পরিমাণগত রসায়ন পড়াইছিলাম, তখন আসলে এই জিনিসপত্রগুলো একটু ক্লিয়ার করে বুঝলাম। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই। মনে করো একটা গ্যাসের মোল সংখ্যা তোমার দেওয়া আছে হচ্ছে 2 মোল, তোমার চাপ দেওয়া আছে যেটা সেটা দেওয়া আছে হচ্ছে 2 atm, ঠিক আছে। তো 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন ভি এর মান বের করতে দিল, ঠিক আছে। কি বের করতে দিল, 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার ওই গ্যাসটার আয়তন ভি নির্ণয় করতে দিল। তো স্বভাবতই তোমরা কোন সূত্র ইউজ করবা বলো তো ভাইয়া, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। যেখানে বলো তো ভাইয়া এন এর মান তোমরা জানো, টি এর মান তোমরা জানো, পি এর মান জানো, বের করতে হবে কার মান, ভি এর মান। তাহলে বলো তো ভি এর মান কি হবে, লাগবে কিছু? আচ্ছা দেখো তো ভি এর মান কি হবে, দেখো ভি এর মান হবে এন আর টি ডিভাইড বাই কি পি। বলো তো ভাইয়া এখানে এন এর মান কি বসাবো আমরা, 2 মোল। আর এর মান কি বসাবো বলো তো ভাইয়া, আর এর মান কি বসাবো এটা জানার আগে আমাদের দেখতে হবে কি বলো তো ভাই, এখানে আসলে পি এর মান আমরা কি বসাচ্ছি বলো তো, পি এর মান কত দেওয়া আছে, এটিএম এ ভাইয়া 2 atm দেওয়া আছে, তাহলে পি এর মান হবে 2 atm, ঠিক আছে। তো আর এর মান এখানে আমরা একটা বসাবো, সমস্যা নেই, কি বসাবো এখন বলো তো, টি এর মান কি বসাবো, কেলভিন স্কেলে টি এর মান কিন্তু অলওয়েজ পরম তাপমাত্রা কেলভিন স্কেলে, তাহলে কেলভিন স্কেলে 23 ডিগ্রি সমান কত, 296 কেলভিন, তাহলে টি এর মান হবে 296। এখন বলো তো চাপ আমরা কোন এককে বসাইছি, এটিএম একক। এটিএম এককে, তাহলে বলো তো আর এর মান আমরা কোন এককে বসাবো, লিটার আচ্ছা আমাদের অবশ্যই আর এর মান এখন, হ্যাঁ ভেরি গুড। তাহলে যদি আমরা চাপ বা আয়তন লিটার বা এটিএম এককে বসাই তখন আমরা আর এর মান কোনটা বসাবো, অবশ্যই 0.0821 বসাবো, ঠিক আছে, ঠিক আছে। এবং আমরা যে এখানে আয়তনটা পাবো সেটা কোন এককে পাবো বলো তো ভাইয়া, এটিএম এককে। এই আয়তন কোন এককে পাবো, লিটার এককে। লিটার লিটার এককে। এককে পাবো, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ফাইন বলো ভাই আপনাকে একটা মেসেজ দিচ্ছিলাম কোথায়, জুমে। দাঁড়াও দেখতেছি। ভাইয়া একটা সমস্যা, একটা একটু বললেন, আমি নামাজে যাব। যখন একটি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে তখন উৎপাদ উৎপন্ন হওয়ার হার আর উৎপাদ থেকে বিক্রিয়া উৎপন্ন হওয়ার হার সমান হয়ে যাবে। তাহলে যদি নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে তাহলে আমরা বিক্রিয়া হওয়ার যে পাত্রটি আছে ওই পাত্রে কি দেখবো, ওইখানে কি অ্যামোনিয়া দেখা যাবে নাকি নাইট্রোজেন আর হাইড্রোজেন দেখা যাবে, নাকি ঠিক করে নির্দিষ্ট কোনো পদার্থ দেখা যাবে না, এখানে আসলে একটা মিশ্রণ দেখা যাবে। ফাহিম, সাম্যাবস্থায় সবসময় একটা মিশ্রণ থাকে ভাইয়া, ফাহিম বুঝতে পারছি, সাম্যাবস্থায় একটা মিশ্রণ থাকে সব সময়, ঠিক আছে। ওইখানে নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অ্যামোনিয়া থাকবে। এবং এইটার এই যে অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়াটা এটা খুবই কমন একটা বিক্রিয়া, ঠিক আছে, খুবই কমন একটা বিক্রিয়া। এইটা দিয়ে আমাদের প্রচুর ম্যাথ করা লাগবে, সমস্যা নেই, করবো। আচ্ছা কয়টা বাজছে, টাইম অনেক হয়ে গেছে। ইস, তোমাদের আসলে আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে অনেক টাইম লেগে যায় বুঝছো, আমি আসলে ফার্স্ট যাইতে পারতেছি না। তো
এতক্ষণে আমার আরো অনেক কিছু পড়ায় ফেলা উচিত ছিল, ঠিক আছে, বাট আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে আগাই। তো মনে করো আরো একটা ম্যাথ তোমাকে দিলাম, আমি দিলাম। মনে করো কোন একটা গ্যাস, ঠিক আছে, যে কোনো একটা গ্যাস, সেটার মোল সংখ্যা তোমার দেওয়া আছে হচ্ছে মোল সংখ্যা, মনে করো এখন দেওয়া নেই, ঠিক আছে, মোল সংখ্যা তোমার এখন বের করা লাগবে। কোন একটা পাত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, তো কত মোল গ্যাস আছে সে তোমার বের করা লাগবে। এবং বলে দিছে এই পাত্রে যে গ্যাসের চাপ পি এর মান হচ্ছে ভাইয়া 10 জুল, ঠিক আছে। পি এর মান কত? 10 জুল তো আসলে পি এর মান হয় না, 10 প্যাসকেল হয়, তাই না? পি এর মান কত? 10 প্যাসকেল। আমরা জানি চাপের এসআই একক কত? প্যাসকেল। এবং এটার যে আয়তন ভি, সেটা দেওয়া আছে মনে করো 1 মিটার কিউব, পাত্রের আয়তন দেওয়া আছে 1 মিটার কিউব। এবং তাপমাত্রা যেটা, সেটাও তোমাকে দেওয়া আছে কত? মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এন এর মান তুমি বের করবা, স্বভাবতই কোন সূত্র ইউজ করবা বলো তো ভাইয়া? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখান থেকে বের করবা কার মান? এন এর মান। এন ইজ ইকুয়াল টু কি হবে? পিভি বাই আরটি হবে। তো বলো তো ভাইয়া আর এর মান কি বসাবো সেটা ডিপেন্ড করবে সবসময় কার মানের উপরে? আমরা পি এবং ভি এর মান কি বসাচ্ছি তার উপরে। ভাইয়া পি অথবা ভি এর মান বসানোর আগে কখনোই তোমরা কোনো ম্যাথে আর এর মান বসাবে না। আমি কি ক্লিয়ার করতে পারছি? চাপ এবং আয়তন যে কোনো একটা মান বসানোর আগে কখনোই তোমরা আর এর মান বসাই দিবে না হুট করে, ঠিক আছে। চাপ এবং আয়তনের এককের উপর ডিপেন্ড করবে কার মান? আর এর মান। তাহলে এখানে চাপের একক কি আছে? প্যাসকেল, তাহলে 10 বসাইলাম। আয়তন কি বলতো ভাইয়া? 1 মিটার কিউব। তার মানে এগুলো তুমি এসআই এককে বসাইছো, তাইলে বলো তো আর এর মান কোনটা বসাইতে হবে? এসআই এককে বসাইতে হবে। এবং এসআই এককে আর এর মান কত? 314 জুল মোল পার কেলভিন। আচ্ছা ভেরি গুড। আচ্ছা ভাইয়া নামাজ যাবো। আচ্ছা আমি এখনই শেষ করে দিচ্ছি। আচ্ছা দেখো তাহলে বলো তো তাপমাত্রা তো অলওয়েজ কেলভিন এককে নিতে হবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 298 কেলভিন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের সাম্যাবস্থা। তো আদর্শ সমীকরণের গ্যাস সমীকরণটার ব্যবহার আমরা শিখে গেলাম। আদর্শ গ্যাসের সমীকরণ যেটা, সেটা কি? সেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন? এটা আমাদের বারবার ইউজ করা লাগবে, ঠিক আছে, এটা আমাদের বারবার ইউজ করা লাগবে। এই সামনে আজকে থেকে আমরা ইউজ করা শুরু করব। তো আদর্শ গ্যাসের সমীকরণ যেটা, সেটা কি ছিল? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল। এবং আমি বলেছিলাম আদর্শ গ্যাসের সমীকরণ যেটা, সেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। একটা নির্দিষ্ট গ্যাসের জন্য সেটা কি সকল ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র নির্দিষ্ট গ্যাস না, গ্যাসের মিশ্রণের জন্য কি এটা সমানভাবে প্রযোজ্য। শর্ত একটাই, শর্ত কি? ওই গ্যাসগুলাকে বা ওই গ্যাসের মিশ্রণকে বা ওই গ্যাসটাকে কি হইতে হবে? আদর্শ গ্যাস হইতে হবে, ঠিক আছে। যদি আদর্শ গ্যাস হয়, এই সূত্রটা কি আমরা সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো সূত্রটা কি ছিল? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সেখানে আমরা আর এর দুইটা ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম, যে আর এর আসলে কি দুইটা ভ্যালু আমাদের ইউজ করা লাগবে। একটা কি বলতো ভাইয়া? এসআই এককে ভ্যালু, যেটার মান কি 8.314 জুল পার মোল পার কেলভিন। আরেকটা কি ছিল বলতো ভাইয়া? লিটার এটিএম এককে ছিল, সেটার মান কত ছিল? 0.08211। হ্যাঁ 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো আর এর দুইটা ভ্যালু কখন আমরা ইউজ করব কখন করব না, এটা আমি কি দুইটা ম্যাথ দিয়ে বা দুইটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আর এর মান বসানোর আগে দুইটা জিনিস তোমাকে দেখতে হবে ভাইয়া, আমরা চাপের মান কি বসাচ্ছি আর কি আয়তনের মান কি বসাচ্ছি। চাপের মান এবং আয়তনের মান কোন এককে বসাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা কার মান বসাবো? আমরা আর বা মোলার গ্যাস ধ্রুবক যেটা, সেটার মান বসাবো, ঠিক আছে। তো এটা গত ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো সাম্য ধ্রুবক করার জন্য আমাদের আরো কিছু টার্মের সাথে পরিচিত হতে হবে। প্রথমে যে টার্মটার সাথে আমরা পরিচিত হবে সেটাকে বলা হয় মোল ভগ্নাংশ। তো সবাই আমার সাথে সাথে লিখে ফেলো, মোল ভগ্নাংশ। আচ্ছা তোমরা যদি কথা না বলো তাহলে কি করবা, মানে কোয়েশ্চেন যদি না করো তাহলে তোমরা নিজেদেরকে মিউট করে দেবে, ঠিক আছে। আচ্ছা তাহলে শুরুতেই আমরা কি করব? মোল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো মোল ভগ্নাংশ পড়ার আগে মোল সংখ্যা নিয়ে তোমাদের পড়তে হবে। তো মোল সংখ্যা কি সবাই কম বেশি জানো, বিশেষ করে শুরু থেকে যারা আমার সাথে আছো। মোল সংখ্যা এবং ঘনমাত্রা নিয়ে আমি কমপক্ষে 10 থেকে 12 বার মনে হয় পড়াইছিলাম, তাই না? দ্রাব্যতা পড়াইতে গিয়ে পড়াইছি, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়াইতে গিয়ে পড়াইছি, ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু আমি পড়াইছি, ঠিক আছে। তো মোল সংখ্যা এবং ঘনমাত্রা এই দুইটা জিনিস সম্পর্কে তোমরা খুব ভালোভাবে ওয়াকিফাল। তো এই দুইটা জিনিস সম্পর্কে আমরা মোটামুটি জানি। তো আমরা এখন পড়বো মোল ভগ্নাংশ। তো মোল ভগ্নাংশ পড়ার জন্য মনে করো আমরা একটা উদাহরণ নিলাম, ঠিক আছে। একটা পাত্র নিলাম, যেই পাত্রের ভিতরে তিনটা পদার্থের মিশ্রণ আছে। কি আছে বলতো ভাইয়া? তিনটা পদার্থের মিশ্রণ আছে, ঠিক আছে। তো প্রথম যে পদার্থটা সেটাকে আমরা এ দিয়ে ইন্ডিকেট করলাম, এবং এই মিশ্রণে এ যে পদার্থটা তার মোল সংখ্যা আছে হচ্ছে এন মোল। কত মোল আছে এ বলতো ভাইয়া? এর মোল সংখ্যা কত? এন মোল। এবং এই মিশ্রণে আরো একটা পদার্থ আছে যার নাম কি বলতো ভাইয়া? বি।
এবং বি আছে কত মোল, এন অফ বি মোল। এবং এই মিশ্রণে আসলে আরো একটা পদার্থ আছে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই মিশ্রণে কি আরো একটা পদার্থ আছে, যে পদার্থটাকে আমরা বললাম সি, ঠিক আছে, সি নামের আরো একটা পদার্থ আছে, এবং সি পদার্থ যেটা সেটার মোল সংখ্যা কত, এনসি মোল, ঠিক আছে। তাহলে বলো তো এই যে টোটাল একটা মিশ্রণ পাইলাম আমরা, এই মিশ্রণে টোটাল মোল সংখ্যা এন এর মান কত, এন এ প্লাস এনবি NB plus NC. এনসি। এখন আমরা দেখব মোল ভগ্নাংশ কি। এখন মোল ভগ্নাংশ একটা নির্দিষ্ট উপাদানের জন্য হয়। তো একটা কোন মিশ্রণে একটা নির্দিষ্ট উপাদানের মোল ভগ্নাংশ হচ্ছে একটা অনুপাত। কি বলতো ভাইয়া, কোন একটা নির্দিষ্ট মানে কোন একটা মিশ্রণে একটা নির্দিষ্ট উপাদানের মোল ভগ্নাংশ হচ্ছে একটা অনুপাত। অনুপাতটা কিরকম, অনুপাতটা হচ্ছে টোটাল মিশ্রণে ওই যে পদার্থটা বা ওই যে উপাদানটার কথা বলতেছি সেই উপাদানটা কত মোল আছে, এবং তার মোল সংখ্যাকে যদি আমরা টোটাল মিশ্রণের মোল সংখ্যাকে দিয়ে ভাগ করি। কেউ কিছু বলছো? আচ্ছা আমি আবার বলি, তো একটা কি মোল ভগ্নাংশ হচ্ছে একটা নির্দিষ্ট উপাদানের জন্য অনুপাত, ঠিক আছে। এটা আমরা কিভাবে বের করি, একটা মানে কোন একটা মিশ্রণে একটা নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যাকে যদি মিশ্রণের টোটাল মোল সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, ওই উপাদানের মোল ভগ্নাংশ পাবো। যেমন বলো তো ভাইয়া, এখানে এ এর মোল সংখ্যা কত, এন এ মোল, এর মোল সংখ্যা কত, এন এ মোল। এই মিশ্রণটাতে এ আছে কত মোল, এন এ মোল। এবং বলতো এই টোটাল মিশ্রণে টোটাল মোল সংখ্যা কত, এন। তাহলে এন এ কে এন দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যে অনুপাতটা পাবো সেটাকে আমরা কি বলবো, এই মিশ্রণে এ এর মোল ভগ্নাংশ, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, এক্স এ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, মোল ভগ্নাংশ হচ্ছে একটা কি অনুপাত। তো অনুপাতটা আমরা কিভাবে পাই, কোন উপাদানের জন্য মোল ভগ্নাংশ হচ্ছে কি সেই উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি বলতো ভাই, মিশ্রণের মোট মোল সংখ্যা, ঠিক আছে। তাহলে যেমন এই মিশ্রণ যেখানে আছে, এই মিশ্রণে তিনটে উপাদান আছে, এ বি এবং সি। তো এখানে এ এর মোল ভগ্নাংশ কি হবে, এর মোল ভগ্নাংশ হবে এর মোল সংখ্যা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, এন এ দিয়ে প্রকাশ করতেছি। এন এ কে যদি আমরা এন দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে অনুপাতটা পাবো সেটাই কি হবে বলতো ভাইয়া, এর মোল ভগ্নাংশ হবে। তাহলে বলতো এন এ ডিভাইড বাই এটাকে আমরা কি লিখতে পারি, এন বি এন এ প্লাস এন বি প্লাস এন সি। এটা লিখতে পারি না বলতো ভাইয়া, লিখতে পারি, জি ভাইয়া। লিখতে পারি। তাহলে বলতো একইভাবে বি এর মোল ভগ্নাংশ, হ্যাঁ ভেরি গুড। তাহলে একইভাবে বলতো বি এর মোল ভগ্নাংশ এক্স বি ইকুয়াল টু কি হবে, NB by N. NB by NA plus NB by plus NC. NB ডিভাইড বাই NA প্লাস NB প্লাস NC। তো একইভাবে বলতো সি এর মোল ভগ্নাংশ, সি উপাদান যেটা আছে এটার মোল ভগ্নাংশ কত হবে, NC by NA plus NB plus NC. NB প্লাস NC। তাহলে চলো আমরা কুইক একটা ম্যাথ করে ফেলি, ঠিক আছে, কুইক একটা ম্যাথ করে ফেলি। তো মনে করো তোমার কাছে একটা গ্যাসের মিশ্রণ দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, একটা গ্যাসের মিশ্রণ দেওয়া আছে। তো এই গ্যাসের মিশ্রণে আছে তোমার নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, নাইট্রোজেন আছে হচ্ছে 1 মোল, তারপরে হাইড্রোজেন আছে হচ্ছে 2 মোল, এবং এখানে অ্যামোনিয়া আছে হচ্ছে 5 মোল, ঠিক আছে। তাহলে বলো তো এখানে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত, কত বলো তো, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত, ভাইয়া 1/8 1 by হ্যাঁ ভেরি গুড। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা n অফ n2 ডিভাইড বাই কি বলতো ভাই, টোটাল মোল সংখ্যা n। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1। আচ্ছা কে ভাই গান গাইতেছে, কার জন্য নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা তাহলে আমরা নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করব কিভাবে, নাইট্রোজেনের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা, মিশ্রণে টোটাল মোল সংখ্যাকে দিয়ে ভাগ করে দিব। তাহলে টোটাল মোল সংখ্যা হচ্ছে 8। হ্যাঁ ভেরি গুড, 1/8, ঠিক আছে। রিফাত আসো কেন নাকি, রিফাত মেসেজ দিতেছে একটা, এই রিফাত আসো, খালেদ সাইফুল্লাহ রিফাত মেসেজ দিতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বলো তো একইভাবে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে, কত হবে, 2 by 8. 2 বাই, নিঃসন্দেহে 2/8 হবে। 1 by 4. আচ্ছা 2/8 সমান 1/4, একই কথা তাই না, 2/8 কে কাটাকাটি করলে আমরা 1/4 পাই। তাহলে বলো তো অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত হবে, 5/8. 5 by 8.
ভেরি গুড, খুবই 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 সহজ, তাই না? খুবই সহজ। এখন তুমি একটা কাজ করো, আমরা আবার প্রথম যে জিনিসটা নিয়ে বেসিক নিয়ে পড়াশোনা করতেছিলাম সেখানে ফিরে যাই। তাহলে আমরা একটা পাত্র নিয়েছিলাম যেখানে 3টা পদার্থের মিশ্রণ আছে, পদার্থগুলা কি এ, বি এবং সি, ঠিক আছে? এবং এদের প্রত্যেকের মোল সংখ্যা কত? মিশ্রণে এ এর মোল সংখ্যা হচ্ছে Na, বি এর মোল সংখ্যা হচ্ছে Nb, সি এর মোল সংখ্যা হচ্ছে Nc। তো 3টার জন্য আমরা কি পাইলাম? 3টার জন্য আমরা 3টা মোল ভগ্নাংশ পাইলাম। এখন বলো তো এই 3টার জন্য যে 3টা মোল ভগ্নাংশ পাইলাম, এই 3টা মোল ভগ্নাংশ তুমি যোগ করে দাও, ঠিক আছে? বলো তো যোগ করলে যোগফল কত আসে? 1 অবশ্যই কত আসে? Na প্লাস Nb প্লাস Nc। তো এই Na প্লাস Nb প্লাস Nc কে আমি n দিয়ে প্রকাশ করলাম, প্লাস কি বলতো ভাইয়া? Nb প্লাস n প্লাস কি বলতো ভাই? Nc প্লাস n। তো লসাগু করে দিলে কি পাবো? লসাগু করে দিলে আমরা পাবো Na প্লাস Nb প্লাস Nc ডিভাইড বাই কত? n। তো Na প্লাস Nb প্লাস Nc এর মান কার সমান বলতো ভাইয়া? এই n এর সমান। তাহলে আমরা পাবো n ডিভাইড বাই n ইজ ইকুয়াল টু কত? 1। তার মানে কি দাঁড়ালো বলতো ভাই? কোন একটা মিশ্রণের সবগুলো উপাদানের মূল ভগ্নাংশকে যদি আমরা যোগ করি, যোগফল অলওয়েজ কি পাবো? কি পাবো বলতো ভাই? 1 পাবো। তাহলে কোন একটা মিশ্রণের সবগুলো উপাদানের মূল ভগ্নাংশকে যদি যোগ করা হয়, যোগফল কত হয়? সব সময় 1 হয়, ঠিক আছে? কোন একটা মিশ্রণের সবগুলো উপাদানের মূল ভগ্নাংশের যোগফল অলওয়েজ কত হয়? 1 হয়। এটা তোমরা খাতায় লিখে ফেলো, আমি লিখলাম না, ঠিক আছে? তার মানে কোন একটা মিশ্রণের সবগুলো উপাদানের মূল ভগ্নাংশকে যদি আমরা যোগ করি, যোগফল অলওয়েজ কত হয়? 1 হয়, ঠিক আছে? কত হয়? 1 হয়। এখন বলো তো আরো একটা কোশ্চেন তোমাদের আমি করি। ভাইয়া এটা আবার একটু বলেন না। এই যে কোন একটা মিশ্রণের সবগুলো উপাদানের মোল ভগ্নাংশকে যদি আমরা যোগ করি, যোগফল কত হয়? 1 হয়। যতটা উপাদানই থাকুক না কেন, সবগুলার যদি আমরা মোল ভগ্নাংশ যোগ করি, যোগফল কত পাচ্ছি? অলওয়েজ কিন্তু আমরা 1 পাচ্ছি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। ভেরি গুড ভাইয়া, ঠিক আছে, অসাধারণ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তো আরো একটা জিনিস তোমাদের আমি বলি যে মিশ্রণে তো অনেকগুলো উপাদান থাকে, তো এই একটা নির্দিষ্ট উপাদানের জন্য মোল ভগ্নাংশের মান কত থেকে কত হইতে পারে বলো তো ভাইয়া? 0 থেকে বড়, 1 থেকে ছোট। আচ্ছা, তাহলে মোল ভগ্নাংশ x এর মান একটা নির্দিষ্ট উপাদানের জন্য সেটা সবসময় কত হবে? 0 থেকে বড় আর 1 থেকে ছোট হবে। এখন বলো তো কোন একটা নির্দিষ্ট উপাদানের মোল ভগ্নাংশ 0 হওয়ার অর্থ কি? ভাইয়া মিশ্রণটিতে ওটার অস্তিত্ব নাই। মিশ্রণটিতে ওটার অস্তিত্ব নাই। কিভাবে বুঝবো? x এর সমান কি? Na বাই n সমান কত? 0। তার মানে n এর সমান কত পাইলাম? 0। তার মানে এই মিশ্রণটাতে এই a যে পদার্থটা সেটার কি নাই? অস্তিত্বই নাই। আর কোন একটা নির্দিষ্ট উপাদানের মোল ভগ্নাংশ, ঠিক আছে, মনে করো x এ, এটার মান 1 হয়ে যাওয়ার অর্থ কি বলতো ভাইয়া? মিশ্রণটিতে শুধু ওই উপাদানটাই আছে। হ্যাঁ, মিশ্রণটিতে শুধুমাত্র ওই উপাদানটি আছে, আর কোনো উপাদান নাই। তো এটা আমরা কিভাবে দেখবো? মনে করো এই x ইজ ইকুয়াল টু কি? Na ডিভাইড বাই n। এটার সমান আমরা কত পেলাম? 1 পেলাম, ঠিক আছে? তাহলে n এর সমান কত হবে? n হবে। তার মানে কি বলতো ভাই? মিশ্রণে যত মোল সংখ্যা আছে সবটাই কার থেকে আসতেছে? এ থেকেই আসতেছে। তার মানে কি এ বাদ দিয়ে কিন্তু মিশ্রণে আর কোনো উপাদান নেই। তো এই জিনিসপত্রগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? তার মানে কি? তার মানে আমরা ধরতে পারি যে ভাই একটা নির্দিষ্ট উপাদানের জন্য তোমার যে মোল ভগ্নাংশের লিমিট সেটা কত? 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে অলওয়েজ বড় হয়, 1 থেকে কি হয়? ছোট হয়। যদি 0 হয়ে যায় তার মানে কি মিশ্রণের উপাদানটা নাই, আর যদি 1 হয়ে যায় তার মানে কি মিশ্রণে ওই উপাদানটা ছাড়া কি নাই? আর কেউই নেই। যদি ওই উপাদানটা ছাড়া আর কেউ না থাকে তাহলে বলো তো এটা কি মিশ্রণ হবে? ওটা কিন্তু মিশ্রণ হবে না, ওইটা একটা নির্দিষ্ট উপাদান গ্যাস হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের মোল ভগ্নাংশ নিয়ে কথাবার্তা। আর কারো কোনো কোশ্চেন আছে এ নিয়ে? ভাইয়া লাস্টের কথাটা ভাই। বলেন। জি ভাই এটা আবার একটু বলেন। লাস্টের কথা বলতে কোনটা? যে একটা নির্দিষ্ট উপাদানের জন্য মোল ভগ্নাংশের যে লিমিট সেটা কি 0 থেকে 1 পর্যন্ত? ভাই এরপরে এটার পরটা। আচ্ছা আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে কোন একটা, এই যে তার মানে কোন একটা উপাদানের মোল ভগ্নাংশের মান, ঠিক আছে, 0 হওয়ার অর্থ কি? ওই উপাদানটার কি অস্তিত্ব নেই এই মিশ্রণে, তাই না? বলো তো ভাইয়া, অস্তিত্বই নেই, 0। জি ভাই। আবার কোন একটা ভাইয়া উপাদানের আরেকবার ভাইয়া। আবার কোন একটা উপাদানের মোল ভগ্নাংশ 1 হওয়ার অর্থ কি বলো তো ভাইয়া? 1 হওয়ার অর্থ মানে কি? মিশ্রণের টোটাল মোল সংখ্যা ওই উপাদানটার মোল সংখ্যার সমান। তার মানে কি বলতো ভাই? মিশ্রণে ওই উপাদানটা ছাড়া আর কি নাই? আসলে আর কারো অস্তিত্বই নেই, তাই না? এটাই আসলে বলছি। তো আর কারো যদি অস্তিত্ব না থাকে, একটা মিশ্রণে যদি ভাইয়া শুধুমাত্র এ গ্যাস থাকে, তাহলে এটা কি কোনো মিশ্রণ হইলো? এটা তো একটা উপাদান আছে, তাই না? অনেক উপাদান তো নাই। এইটাই আসলে বুঝাইছি, ঠিক আছে?